হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বংবালানেটে তোমাদের ক্লাস 10-এর লাইফ সায়েন্সের এবিটিএ টেস্ট পেপার সমাধান সিরিজ চলছে। তার আজকে আরও একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি। মাঝখানে 2-3 দিন ভিডিও দিতে পারিনি। আজ থেকে তোমাদের জন্য আবার কন্টিনিউ এই সিরিজ চলতে থাকবে। তোমরা আগের ভিডিওগুলো যারা দেখোনি, এই ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। এছাড়া তোমাদের মাধ্যমিক বায়োলজি 2025 বলে প্লেলিস্ট করা রয়েছে, ওই প্লেলিস্টটাও তোমরা চেক করতে পারো। ওখানে তোমাদের জন্য টপিক ওয়াইজ কোশ্চেন আনসার সলভ করে দেওয়া রয়েছে প্রশ্নবিচিত্রা থেকে। এছাড়া তোমাদের প্রিপারেশন স্ট্র্যাটেজির ওপর ভিডিও দেওয়া রয়েছে, অনেক ভিডিও দেওয়া রয়েছে যেগুলো দেখলে তোমাদের পরীক্ষার জন্য অনেকটা হেল্পফুল হবে। তো তোমাদেরকে আমি মেনলি এমসিকিউ আর এসএকিউ প্রশ্নগুলোই উত্তর করাই, আজকেও সেটাই করাবো। তো চলো দেখে নিই এখানের মধ্যে কি কি প্রশ্ন রয়েছে। আর শুধু উত্তরই বলবো না, তার সাথে ছোটো ছোটো কিছু ইনফরমেশান দেবো যেগুলো তোমাদের জন্য হেল্পফুল হবে। তো চলো দেখে নিই। প্রথম প্রশ্ন রয়েছে, দেখো নিচের কোন হরমোনটির অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে। দেখো অগ্রস্থ প্রকটতা মানে যেটা হচ্ছে অগ্রস্থ যে মুকুল হয় উদ্ভিদের, সেই অগ্রস্থ মুকুলের বৃদ্ধি হয়ে যাওয়ার জন্য পার্শ্বস্থ মুকুলগুলো যেগুলো থাকে সেগুলো বৃদ্ধি হয় না, ফলে গাছের ডালপালার বৃদ্ধি হয় না, কিন্তু লম্বার দিকে বাড়তে থাকে। এইগুলোকে, এই ধরনের যে লক্ষণগুলো দেখা যায় গাছের মধ্যে, সেটাকেই বলা হয় অগ্রস্থ প্রকটতা। অগ্রস্থ প্রকটতা দেখা যায় অক্সিন হরমোনের প্রভাবে। অপশান বি হয়ে যাবে সঠিক আনসার। আর ওই যে মানে অগ্রস্থ প্রকটতা যখন দেখা যায়, সামনের মুকুলটাকে কেটে দিলে তখন কিন্তু পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি হয়। আর পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে সাইটোকাইনিন হরমোন। এগুলো খেয়াল রাখবে, অনেকগুলো বলে দিলাম ছোটো ছোটো ইনফরমেশান। যেমন অক্সিন হরমোন তাহলে অগ্রস্থ প্রকটতায় সাহায্য করে, আর অগ্রস্থ মুকুলকে কেটে দিলে পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধি হয়। পার্শ্বস্থ মুকুলের বৃদ্ধিতে সাহায্য করে সাইটোকাইনিন হরমোন। ইথিলিন হরমোন ফল পাকাতে সাহায্য করে। এইগুলো একটু বললাম। এরপরে রয়েছে দেখো সূর্যমুখী ফুল দিনের বেলায় ফোটে এবং রাত্রিবেলায় মুদে যায়। এটি এক প্রকার কী ধরনের চলন? দেখো দিনের বেলায় ফোটে মানে দিনের আলোতে ফোটে, আর আলোর প্রভাবে যেহেতু এদের চলনটা হয়, সেই জন্য এটাকে বলা হয় ফটোন্যাস্টিক চলন। অপশান এ হয়ে যাবে সঠিক আনসার। মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা, মানবদেহে করোটি স্নায়ুর সংখ্যা 12 জোড়া। মানবদেহে টোটাল 43 জোড়া প্রান্তীয় স্নায়ু থাকে, তার মধ্যে 12 জোড়া করোটি স্নায়ু আর 31 জোড়া সুষুম্না স্নায়ু থাকে। তো এদের নামগুলো একটু 12 জোড়া করোটি স্নায়ুর নামটা মনে রাখতে হবে তোমাদের। তোমরা যদি এই নামটা ট্রিক সমেত মনে রাখতে চাও আমাকে কমেন্টে জানাবে, আমি তোমাদের জন্য ট্রিকটা অন্য ভিডিওতে দিয়ে দেবো। তো এখানে রয়েছে দেখো মাইটোসিস কোষ বিভাজনের যে দশায় নিউক্লিয় পর্দার পুনরাবির্ভাব ঘটে তা হলো, এটা হয়ে যাবে টেলোফেজ দশা। টেলোফেজ দশায় আবার নিউক্লিয় পর্দা আর নিউক্লিয় লাসের যে পুনরাবির্ভাব ঘটে, যেটা প্রোফেজ দশার শেষ আর মেটাফেজ দশার শুরুর দিকে বিলুপ্ত হয়ে যায় নিউক্লিয় পর্দার নিউক্লিওলাস, সেটাই পুনরাবির্ভাব ঘটে টেলোফেজ দশায়। এরপরে রয়েছে দেখো ডিএনএ অণুর গঠনগত একক। আচ্ছা, ডিএনএ অণু কী কী নিয়ে গঠিত হয়? ডিএনএ অণু গঠনগত একক নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড কী কী নিয়ে গঠিত হয়? দেখো নিউক্লিওটাইডের মধ্যে সুগার থাকে, যেটা পেন্টোজ সুগার, আর নাইট্রোজেন থাকে, নাইট্রোজেন বেস, পিউরিন বেস আর পিরিমিডিন বেস, আর ফসফরিক অ্যাসিড বা ফসফেট থাকে। এই তিনটে গঠন একসঙ্গে থাকলে সেটাকে নিউক্লিওটাইড বলা হয়। আর এই নিউক্লিওটাইডগুলোই পরপর যুক্ত হয়ে ডিএনএ অণু গঠন করে। এরপরে রয়েছে দেখো মানবদেহে মাইটোসিস বিভাজন দ্বারা সদ্যসৃষ্ট অপত্য কোষের প্রতিটি ক্রোমোজোমে কটি ডিএনএ তন্তু কুণ্ডলীকৃত হয়ে গঠিত হয়ে থাকে। এখানে যে সঠিক অপশান হয়ে যাবে, এটা হয়ে যাবে একটি। এরপরে রয়েছে কন্যা তখনই হিমোফিলিক হতে পারে যখন, এখানের মধ্যে অপশান দেখো ডিটা যেটা রয়েছে সেটা, মা যদি বাহক হয় আর বাবা হিমোফিলিক হয়, সেক্ষেত্রেই কিন্তু কন্যা হিমোফিলিক হতে পারে। কারণ দেখো মেয়েরা যেহেতু মেয়েদের সেক্স ক্রোমোজোম যেহেতু হোমোজাইগাস প্রকৃতির হয়, সে কারণে বাবার থেকে যে এক্স ক্রোমোজোম আসবে সেটাও যদি হিমোফিলিয়া আক্রান্ত হয়, আর মা যদি বাহক হয়, মায়ের থেকেও যে এক্স ক্রোমোজোম আসবে সেটাও যদি মানে তার ক্রোমোজোমটাতেও যদি হিমোফিলিক জিন থাকে, তবেই কিন্তু সেই কন্যাটা বাহক কন্যা হবে না, একদম হিমোফিলিক কন্যা হবে। না হলে মাতা বা পিতা যে কোনো একটা এক্স ক্রোমোজোম যদি স্বাভাবিক থাকে, সেক্ষেত্রে কিন্তু
মানে কন্যাটা বাহক হয়ে যাবে, কন্যা তখন হিমোফিলিক হবে না। তো এখানে হিমোফিলিক কন্যা হতে হবে বলেছে, তো সেই কারণে কিন্তু কন্যা হিমোফিলিক তখনই হবে যদি মাতা বাহক হয় এবং বাবা হিমোফিলিক হয়, কারণ বাবার ক্রোমোজোমটাও এক্ষেত্রে কিন্তু এফেক্ট করছে। বাবার এক্স ক্রোমোজোমটা যদি স্বাভাবিক থাকে সেক্ষেত্রে কিন্তু মেয়েটা বাহক হতে পারে, কিন্তু মেয়েটা তখন হিমোফিলিক হবে না। বাবা যদি একমাত্র হিমোফিলিক হয়, মা বাহক হয়, সেক্ষেত্রেই দুটো এক্স ক্রোমোজোমই হিমোফিলিক জিন থাকবে, তখন কন্যা হিমোফিলিক হওয়ার সম্ভাবনা থাকবে। এরপরে রয়েছে দেখো হিমোফিলিয়া এ বা রয়্যাল হিমোফিলিয়া হওয়ার জন্য দায়ী ফ্যাক্টরটি কোনটা? ফ্যাক্টর 8। এটাকে ফ্যাক্টর 8 এর অভাবে মানে রানী ভিক্টোরিয়াদের পরিবারে এই হিমোফিলিয়াটা দেখা গিয়েছিল, সেজন্য হিমোফিলিয়া একে রয়্যাল হিমোফিলিয়া বা রাজকীয় হিমোফিলিয়াও বলা হয়। এটা হয়েছিল ফ্যাক্টর 8-এর অভাবে। আর ফ্যাক্টর 9-এর অভাবে হিমোফিলিয়া বি হয়, যেটাকে ক্রিসমাস হিমোফিলিয়া বলা হয়, কারণ ফ্যাক্টর 9-এর নাম ক্রিসমাস ফ্যাক্টর, তো সেই কারণে সেটাকে ক্রিসমাস হিমোফিলিয়া বলা হয়। এরপরে রয়েছে দেখো সাদা বর্ণ আর অমসৃণ লোমযুক্ত গিনিপিগের জিনোটাইপটি কোনটা? আচ্ছা, সাদা বর্ণটা যেহেতু প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সে কারণে কিন্তু এটা হোমোজাইগাস কন্ডিশনে প্রকাশ পাবে। আর অমসৃণ লোমযুক্ত এটা তো প্রকট বৈশিষ্ট্য, সে কারণে এটা হোমোজাইগাস কন্ডিশনেও প্রকাশ পাবে, হেটারোজাইগাস কন্ডিশনেও প্রকাশ পাবে। এখানে অপশান সি হয়ে যাবে সঠিক আনসার। দেখো ছোট বি এটা হচ্ছে গিয়ে সাদার জিন, এটা হোমোজাইগাস প্রকৃতি রয়েছে। আর বড় আর অমসৃণের জন্য, আর বড় আর ছোট আর এটাও অমসৃণের জন্য। অমসৃণ যেহেতু প্রকট বৈশিষ্ট্য, সেজন্য হেটারোজাইগাস হোমোজাইগাস দুটো কন্ডিশনেই প্রকাশ পাচ্ছে। আর সাদা বর্ণ যেহেতু শুধুমাত্র প্রচ্ছন্ন বৈশিষ্ট্য, সে কারণে এটা হোমোজাইগাস কন্ডিশনেই প্রকাশ পায় বলে ছোট বি দুটো ক্ষেত্রেই হচ্ছে। এরপরে রয়েছে দেখো পৃথিবীতে প্রাণের সৃষ্টির সময় যে গ্যাসটি অনুপস্থিত ছিল, এটা প্রায় প্রত্যেকটা সেটেই রয়েছে, অক্সিজেন গ্যাস হয়ে যাবে সঠিক আনসার। এরপরে রয়েছে দেখো ঘোড়ার প্রাচীনতম পূর্বপুরুষের নাম, এটা হয়ে যাবে তাহলে ইওহিপ্পাস। 12 প্রশ্ন রয়েছে, প্রদত্ত কোনটি মানুষের নিষ্ক্রিয় অঙ্গ নয় সেটা শনাক্ত করতে বলেছে, হাইপোথ্যালামাস হয়ে যাবে। নেক্সট রয়েছে টেরর অফ বেঙ্গল নামে পরিচিত কোন উদ্ভিদ? কচুরিপানা। নেক্সট রয়েছে নাইট্রোজেনযুক্ত একটি গ্রিন হাউস গ্যাস, এটা N2O হয়ে যাবে, নাইট্রোজেনযুক্ত গ্রিন হাউস গ্যাস। এরপরে রয়েছে দেখো সিওডি এক প্রকার পরিমাপক জল দূষণ, কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, এটা হচ্ছে গিয়ে জল দূষণকেই পরিমাপ করে। তো এরপরে রয়েছে দেখো যেটা হচ্ছে তোমাদের শূন্যস্থান পূরণগুলো রয়েছে, শূন্যস্থান পূরণের উত্তরগুলো আমি বলে যাচ্ছি, শুনে নাও। আয়োডিনের অভাবে ড্যাশ হরমোন সংশ্লেষ বিঘ্নিত ঘটে, এটা হচ্ছে থাইরক্সিন হরমোন, সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট রয়েছে ড্যাশ কোষ বিভাজনকে হ্রাস বিভাজন বলা হয়, মিওসিসকে বলা হয় হ্রাস বিভাজন। একই জিনের বিভিন্ন রূপকে কি বলা হয়? অ্যালিল বলা হয়। সমস্ত অঙ্গ ড্যাশ বিবর্তনকে নির্দেশ করে, সমস্ত অঙ্গ যেটা যাদের উৎপত্তি আর একই কিন্তু কাজটা আলাদা হয়ে যাচ্ছে, এই ধরনের বিবর্তনকে অপসারী বিবর্তন বলা হয়, যেটা একটা কেন্দ্রবিন্দু থেকে উৎপত্তি হয়ে চারিদিকে ছড়িয়ে পড়ছে, কাজের জন্য আলাদা আলাদা হয়ে যাচ্ছে, এটাকে অপসারী বিবর্তন বলা হয়। এরপরে রয়েছে দেখো করবেট জাতীয় উদ্যান ড্যাশ রাজ্যে অবস্থিত। করবেট জাতীয় উদ্যানটা তোমরা আমাকে কমেন্টে জানাবে করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত, তোমরা না পারলে আমি তখন বলবো। এরপরে রয়েছে দেখো ড্যাশ পেশি সংকোচনে নিকটবর্তী অঙ্গ প্রসারিত হয়ে দূরে যায়, এটা অ্যাবডাক্টর পেশি হয়ে যাবে। এরপরে রয়েছে দেখো সত্য মিথ্যাগুলো নিরূপণ করতে বলা হয়েছে, এডিএইচ হরমোন অগ্নাশয় থেকে ক্ষরিত হয়, এটা হচ্ছে গিয়ে ভুল হয়ে যাবে, কারণ এডিএইচ হরমোন পশ্চাৎ পিটুইটারি থেকে ক্ষরিত হয়। নেক্সট রয়েছে দেখো মস্তিষ্কের আবরণীর নাম মেনিনজেস, এটা ঠিক রয়েছে। মেনিনজেস একটা ত্রিস্তরীয় আবরণী, এর 3টা স্তর রয়েছে, ডুরা ম্যাটার, পায়া ম্যাটার, অ্যারাকনিড ম্যাটার, যেটা মস্তিষ্ক আর সুষুম্না কাণ্ডকে ঢেকে রাখে। তো এরপরে রয়েছে আরএনএতে থাইমিনের পরিবর্তে ইউরাসিল থাকে, এটাও সঠিক রয়েছে। নেক্সট রয়েছে দেখো ছোটটি বড়টি এই দুটো গ্যামেট দ্বয়ের মিলনে কি হোমোজাইগাস অপত্য সৃষ্টি হবে, এটা ভুল। কারণ ছোটটি বড়টি দুটো একসঙ্গে যুক্ত হলে হেটারোজাইগাস অপত্য সৃষ্টি হবে। শ্বাসমূল আম গাছে দেখা যায়, এটাও ভুল হয়ে যাবে, কারণ শ্বাসমূল শুধুমাত্র ম্যানগ্রোভ উদ্ভিদে দেখা যায়, এতে দেখা যায় না। ব্ল্যাকফুট এক প্রকার মানে ব্ল্যাকফুট যে ডিজিজ, এটাকে এক প্রকার বায়ুবাহিত রোগ, এটা ভুল, এটা জল দূষণ বা মানে জলবাহিত রোগ।
জলে আর্সেনিক বেশি পরিমাণে দেখা দিলে তখন কিন্তু ব্ল্যাক ফুট ডিজিজ হয়। তো সে কারণে এটা জলবাহিত রোগ, বায়ুবাহিত রোগ নয়। এরপরে এ স্তম্ভ বিস্তম্ভ মেলানো রয়েছে। দেখো এ স্তম্ভ বিস্তম্ভটাও আমি মিলিয়ে দিচ্ছি। দেখো প্রকরণ চলন কাদের মধ্যে দেখা যায়? বন চাঁড়ালের মধ্যে দেখা যায়। বন চাঁড়ালের পত্রফলকে 3টা পত্রফলক দেখা যায়, একটা বৃন্তে ত্রিফলক উদ্ভিদ হয়, মানে পাতাগুলো ত্রিফলক হয়। এর যে সামনের পাতাটা বড় হয় আর পাশের যে দুটো পাতা ছোট ছোট হয়, ওই পাশের দুটো পাতা 180 ডিগ্রি রোটেট করতে পারে। এই ধরনের চলনকেই প্রকরণ চলন বলা হয়। পিউরিন যুক্ত ক্ষার এখানে যেটা হয়ে যাবে, পিউরিন যুক্ত ক্ষার অ্যাডেনিন হয়ে যাবে, পিরিমিডিন যুক্ত ক্ষার হয়ে যাবে সাইটোসিন। নেক্সট, অসম্পূর্ণ প্রকটতা দেখা যায় কাদের মধ্যে? অসম্পূর্ণ প্রকটতা এখানে সন্ধ্যামালতী বা যেটা মিরাবিলিস জলপা, বিভিন্ন প্রায় বিপন্ন প্রায় উদ্ভিদ, এর মধ্যে রোডোডেন্ড্রন হয়ে যাবে। জীব বিবর্ধক এটা বায়োম্যাগনিফিকেশন ডিডিটি বা ক্লোরিন যুক্ত কোনো কীটনাশকের কারণে হয়। তো এখানে তো এগুলো ছিল। এরপরে দেখো একটা শব্দ বা একটা বাক্যে উত্তর লিখতে বলা হয়েছে। এই প্রশ্নগুলো দেখে বলে দিচ্ছি উত্তরগুলো। দেখো, বিসদৃশ্য শব্দটি বেছে লিখতে বলেছে। এই বিসদৃশ্য শব্দের উত্তরটা 2.19-এর উত্তরটা তোমরা আমাকে কমেন্টে জানাবে, এবং কেন কোন উত্তরটা করছো সেটাও কিন্তু আমাকে এক্সপ্লেন করবে। এখানের মধ্যে যে উত্তরটাই তোমরা করো, কেন ওই উত্তরটা করেছো সেটা আমাকে এক্সপ্লেন করবে। এরপরে রয়েছে দেখো, কমেন্টটা কিন্তু জানাতে ভুলবে না। এরপরে রয়েছে দেখো, হল্যান্ড্রিক জিন কাকে বলা হয়? ওয়াই ক্রোমোজোমের মধ্যে যে জিনগুলো অবস্থিত থাকে সেগুলোকে হল্যান্ড্রিক জিন বলা হয়। প্রথম জোটটির সম্পর্ক বুঝে দ্বিতীয় জোটটির শূন্যস্থানে উপযুক্ত শব্দ বসাতে বলেছে। পরাগরেণু যদি পরাগরেণুর ক্রোমোজোম যদি 16টা হয় তাহলে শস্য ক্রোমোজোম কটা হবে? দেখো, পরাগরেণুর ক্রোমোজোম n সংখ্যক হয়। তো n সংখ্যক ক্রোমোজোম যদি 16 হয়, আর শস্য ক্রোমোজোম সবসময় 3n প্রকৃতির হয়, ট্রিপলেট প্রকৃতির হয় শস্য ক্রোমোজোম। তাহলে n সমান যদি 16 হয়, 3n সমান কত হবে? 48টা হয়ে যাবে। 16×3 = 48। এর পরে রয়েছে দেখো, একটি বায়ুপরাগী ফুলের উদাহরণ দাও। ধান, গম, যে কোনো ছোট ছোট ফুল, এগুলো বায়ুপরাগী ফুলের উদাহরণ। মেন্ডেলের দ্বিসংকর জনন পরীক্ষায় প্রাপ্ত জেনোটাইপের অনুপাত কত? এটা হবে 1:2:2:1:1:2:1:1। তো তাহলে এখানটায় এটা যেটা হয়ে যাবে তোমাদের 1:2:122। দেখো, প্রথমে এটা কিভাবে মনে রাখবে? প্রথমে দেখবে 1 থাকে প্রথমে, আর শেষে 1 থাকে, কিন্তু তারপরে এখানে 2 থাকে, তারপরেই একটা 4 থাকে, আর এখানটায় মাঝখানটায় 1:2:1:2 এইভাবে থাকে। এইভাবে করে মনে রাখতে পারো তোমরা। প্রথমে একটা 1, শেষে একটা 1, আর প্রথম দিক থেকে এ পাশে 2:2:4, আর তারপরে ওই পাশে 1:2:1:2। তো এইভাবে মনে রাখলে তোমাদের মনে রাখতে পারবে। তো এরপরে রয়েছে, দেখো বলেছে যে জেএফএম আর পিবিআর এর পুরো নাম। দেখো, জেএফএম হচ্ছে জয়েন্ট ফরেস্ট ম্যানেজমেন্ট, আর পিবিআর হচ্ছে পিপলস বায়োডাইভার্সিটি রেজিস্টার। এরপরে রয়েছে 25-এরটা, প্রাকৃতিক বৃক্ষ কাকে বলা হয়? জলাশয়কে বলা হয় প্রকৃতির বৃক্ষ। নিচে 4টি বিষয়ের মধ্যে 3টি বিষয় একটি অন্তর্গত, সেটা খুঁজে লিখতে বলেছে। এখানের মধ্যে যেটা উত্তর হয়ে যাবে জল দূষণ। জল দূষণের সঙ্গে জল দূষণ হলে, মানে কৃষিক্ষেত্রে কীটনাশকের ব্যবহার করলে জল দূষণ হয়, কলকারখানার উৎপন্ন তরল বজ্র পদার্থ থেকে জল দূষণ হয়, সেই জল দূষণের ফলে কিন্তু টাইফয়েড রোগ হয়। তো এইখানে জল দূষণটাই হয়ে যাবে এখানে প্রধান বিষয়। তো এগুলো ছিল তোমাদের 1 নম্বরের যত প্রশ্ন তোমাদের সাথে 222 পেজে তোমাদের সাথে আলোচনা করলাম। তার সাথে কিছু ছোট ছোট বিষয় বললাম যেগুলো তোমাদের মনে রাখলে কিন্তু পরীক্ষার সময় অনেকটা হেল্পফুল হবে। আশা করি ভিডিওটা তোমাদের জন্য হেল্পফুল হয়েছে। যদি হেল্পফুল হয়ে থাকে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করতে ভুলে যেও না, কারণ তোমাদের লাইক, শেয়ার, কমেন্টই কিন্তু আমাকে মোটিভেশন যোগায় তোমাদের জন্য এরকম নতুন নতুন ভিডিও আনার জন্য। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি। তোমাদের সামনেই পরীক্ষা, এই সময় চেষ্টা করো প্রতিদিন প্রতিটা সাবজেক্টের টেস্ট পেপার প্র্যাকটিস করার, আর ফুল টেস্ট পেপারটা প্র্যাকটিস করার চেষ্টা করবে। টাইম ধরে ফুল যে টেস্ট পেপার সেটাই তোমরা প্র্যাকটিস করার চেষ্টা করবে, এবং হচ্ছে তোমাদের যে কোনো বিষয়ে যদি মনে হয় যে বুঝতে অসুবিধা রয়েছে বা কনফিউশন রয়েছে, সেটা আমাকে কমেন্টে জানাতে পারো। আমি কিন্তু চেষ্টা করব তোমাদের ওই বিশেষ পার্টিকুলার টপিকের ওপর ভিডিও দেওয়ার জন্য। আজকের ভিডিও এখানেই শেষ করছি। টাটা।